আজ থেকে 25 বছর পরে যদি আপনি এসআইপির দ্বারা 1 কোটি টাকাও ইনকাম করে ফেলেন, তবুও সেই টাকা আপনার কোনো কাজে আসবে না। কারণ আপনারা সেই ভুলগুলি করছেন যেগুলো বাকি সবাই করছে। 90% মানুষ এই ভুলগুলিকে কখনো মাথাতেই আনে না। কিন্তু এই ভুলগুলো যদি অ্যাভয়েড করা যায়, তাহলে আপনার কর্পাস কিন্তু বহুগুণে বেড়ে যেতে পারে। আজকের ভিডিওতে সেই বেসিক ভুলগুলো সম্পর্কে ডিটেলে ডিসকাস করব। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নিফটির লাস্ট 20 বছরে কত রিটার্ন দিয়েছে সেটার একটা অ্যাভারেজ। বিভিন্ন বছরে বিভিন্ন ধরনের রিটার্ন এসেছে। তো এই সব রিটার্নকে যখন আমরা অ্যানালিসিস করছি তার একটি সামারি তৈরি হয় এবং সামারিটা খুবই শকিং। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 24 ইয়ার্সের ডেটাকে অ্যানালিসিস করা হয়েছে, যেখানে কম্পাউন্ডেড অ্যানুয়াল যে রিটার্ন যেটা হয়, যেটাকে আমরা সিএজিআর বলি, গ্রোথ রেট, সেটা হচ্ছে আমাদের 14.26%, মানে যথেষ্ট ভালো একটা রিটার্ন। এখানে যদি আমরা অ্যাভারেজ অ্যানুয়াল রিটার্ন দেখি তাহলে 17.7% একটা রিটার্ন, যদি অ্যাভারেজ অ্যানুয়াল হয়, এটা কম্পাউন্ডেড নয়। এবং আপনার টোটাল কর্পাস 24.54% মাল্টিপ্লাই হয়েছে। তার মানে নিফটিতে কেউ যদি টাকা ইনভেস্ট করে তাহলে কিন্তু তার টাকা একটা ভালো পরিমাণে বাড়তে পারে। তাহলে কেন বলছি আপনার জমানোর টাকা আপনার কোনো কাজে লাগবে না? তার পিছনেও কিছু কারণ রয়েছে, সেগুলো এখানে ডিকোড করব। তার আগে দেখে নিই যে 10,000 টাকা করে কেউ যদি এসআইপি করতো এই লাস্ট 24 বছরের ডেটা যেটা অ্যাভেলেবেল রয়েছে সেটাতে, তাহলে তার কত টাকা তৈরি হতো। আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 28.8 লাখ রুপিস ইনভেস্টেড হতো প্রতি মাসে যদি কেউ 10,000 টাকা করে এসআইপি করতো। টোটাল যে কর্পাস তৈরি হতো সেটা হচ্ছে 2.13 করোড়, মানে 2,13,00,000 টাকা, অনেক বড় একটা অ্যামাউন্ট। টোটাল প্রফিট হতো আমার, মানে যদি কর্পাসের থেকে যদি আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট মাইনাস করে দিই তাহলে থাকে 1.8 করোড়, মানে যথেষ্ট ভালো একটা রিটার্ন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিটার্ন কিন্তু অনেকটাই ভালো। কিন্তু এখানে টুইস্টটা কোথায়? টুইস্টটা রয়েছে এখানে। সবার প্রথমে দেখতে হবে যে আমাদের একটা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয়। এবার আমাদের এই মুহূর্তে ট্যাক্স যেটা রয়েছে সেটা হচ্ছে 12.5%, তার মানে 23 লাখ টাকা এখানে চলে গেল। তারপরে আপনার যে কর্পাসটা বেঁচে থাকলো সেটা হচ্ছে 1.9 CR। এখানে আপনাকে ইনফ্লেশন অ্যাডজাস্ট করতে হবে। তার মানে এখন যে টাকাটি তৈরি হয়েছে সেটা সেই 24 বছর আগের 46,90,000 টাকার সমান। তার মানে এই যে ইনফ্লেশন অ্যাডজাস্টেড অ্যামাউন্ট, এটা আপনাকে কি দেয়? আপনাকে পারচেস পাওয়ার দেয়। তার মানে যেদিন থেকে 24 বছর আগে আপনি ইনভেস্টমেন্ট শুরু করেছিলেন, তখন যদি 46 লক্ষ টাকাতে যা যা কেনা যেতে পারতো, এখন ততটাই পাওয়া যাবে কত টাকায়? 1,90,00,000। এবার এই যে অ্যামাউন্ট আপনার শুরুতে দেখলেন যে 2.13 করোড়, তার মানে তার পারচেস পাওয়ারটা কিন্তু অনেকটা কম। এবার চলে আসে যে কোন কোন বেসিক মিস্টেকগুলো আমাদেরকে করা উচিত না এবং কোন কোন জিনিসগুলোকে মাথায় রেখে তবেই এসআইপি স্টার্ট করা উচিত। সবার প্রথমে আমরা যখন এসআইপি স্টার্ট করি আমরা খুব মোটিভেটেড হয়ে স্টার্ট করি। আমরা ভাবি অল্প টাকা দিয়ে অনেক বেশি টাকা তৈরি করব। রিয়েলিটিটা কিন্তু এর থেকে একটু দূরে। সবার প্রথমে তত টাকারই এসআইপি স্টার্ট করুন যত টাকা আপনি কন্টিনিউ ইনভেস্ট করতে পারবেন। আমি জানি আপনি খুব তাড়াতাড়ি দ্রুতভাবে টাকা অর্জন করতে চাচ্ছেন, কিন্তু জিনিসটা কিন্তু তাড়াতাড়ি হয় না। এটা কিন্তু লং টার্মের গেম এবং কম্পাউন্ডেড হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। তার মানে আপনি সাপোজ আপনার ইনকাম 50,000 পার মান্থ এবং আপনি কমিটমেন্ট করে দিলেন যে আমি 15,000 টাকা এসআইপি স্টার্ট করে দেবো, কিন্তু 3 মাস চলার পরে আপনি আর 15,000 টাকা কন্টিনিউ করতে পারছেন না। সেখান থেকে কি হবে? আপনি ওই মুহূর্তে পুরোটাকেই বিক্রি করে দেবেন কিংবা এখানে অ্যামাউন্টটাকে কমিয়ে নিয়ে আসবেন। এরকমও হতে পারে যে আপনি যেই মুহূর্তে ইনভেস্টমেন্ট শুরু করেছিলেন সেখান থেকে আপনার রিটার্নটা ভালো পাচ্ছেন না, আপনি ডিমোটিভেট হয়ে সেটাকে ডিসকন্টিনিউ করে দিলেন। তার মানে আপনার বেশি অ্যামাউন্ট এসআইপি স্টার্ট করা, বেশি আবেগপ্রবণ হয়ে এসআইপি স্টার্ট করা, কোনোটাই কিন্তু আপনার গ্রোথের ক্ষেত্রে ভালো নয়। কারণ আপনাকে একটা জিনিস বুঝতে হবে, একটা ইকুয়াল অ্যামাউন্টের টাকা লং টাইম ধরে দিলে তবেই সেটা কম্পাউন্ডেড হয়। হ্যাঁ, আপনি মাঝে মাঝে কম বেশি করতে পারেন, কিন্তু যত বেশি ডিসকন্টিনিউয়েশন আসবে আপনার কিন্তু এফেক্টটা লাস্টে গিয়ে অনেক বেশি হবে। সেই জন্য অত টাকারই এসআইপি কমিটমেন্ট রাখুন যতটা আপনি খুব ইজিলি চালাতে পারবেন। নাম্বার 2,
আমরা যখন এসআইপি স্টার্ট করি আমরা অলওয়েজ ব্যাংকের থ্রুতে স্টার্ট করি। আমি অনেক কমেন্টস অ্যান্ড অ্যান্সার দিয়েছি যে এসআইপি কোথা থেকে স্টার্ট করব, এবং অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আমাকে বলতেই হয় যে আপনি ব্যাংক কিংবা কোনো এজেন্টের সাথে কনসাল্ট করে কিংবা কোনো ব্রোকারের থ্রুতে আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করুন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন 20 বছরের জন্য ইনভেস্টমেন্ট করছেন সেখানে 1% ভ্যালু কিন্তু খুব বেশি হয়। আপনি যখন এই রেগুলার স্কিমে যাবেন, আপনি দেখেছেন আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে যেখানে আমি বলেছি যে রেগুলার এক্সপেন্স রেশিও কিন্তু প্রায় 1%-এর উপরে। তার মানে মোটামুটি আজকের বছরে 2026-এ রেগুলার যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে তার এক্সপেন্স রেশিও 1.5%-এর কাছাকাছি, এবং যেগুলো ডাইরেক্ট এএমসি থেকে যেগুলো বাই করা হয় সেগুলোর কিন্তু 0.6, 0.7%, মানে 0.9, 0.8% অবধি আপনি বাঁচাতে পারেন। কিন্তু কথাটা হচ্ছে যে 1 বছরে তো আপনি বাঁচাচ্ছেন না, আপনি লং টাইমেও বাঁচাচ্ছেন। সেটার কিন্তু একটা কম্পাউন্ডেড এফেক্ট আপনার কর্পাসে আসবে। এটা কিন্তু বিশাল বড় একটা এফেক্ট তৈরি করে দেয়। এবার অনেকে বলতে পারেন আমি অতটা জানি না, অতটা বুঝি না। শিখতে হবে। আপনি যখন একটা বড় টাকা তৈরি করবেন আর নিজেকে ভাববেন যে আমি সারা জীবন শিখবো না, তাহলে কিন্তু হবে না। আপনাকে জানতে হবে, আপনাকে ওই জিনিসটা একটু নিজের ভিতরে আনতে হবে যে আমি শিখে নিই কী করে করতে হয়, তাহলে কিন্তু জিনিসগুলো খুবই ইজিলি হয়ে যায়। একটু সময় লাগে, 3-4 মাসের ভেতরে সব কিছু ইজিলি শেখা যায়। নাম্বার 3, আপনি টাকা ইনভেস্ট করে যাচ্ছেন, আপনার পোর্টফোলিওতে 5টা মিউচুয়াল ফান্ড রয়েছে, 5টাতে এসআইপি চালাচ্ছেন 2000 টাকা করে, টোটাল 10,000 টাকা এসআইপি চলছে। 2টো আউট পারফর্ম করছে খুব ভালো, 16%, 17%, আর বাকি 3টের মধ্যে খুব একটা রিটার্ন নেই, তাহলে কিন্তু আপনার ওভারঅল পোর্টফোলিওটার হেলথ খারাপ। এই জিনিসটা আপনারা চেক করেন না। কমসে কম 2 বছরের ভেতরে তো একবার চেক করতেই হবে যে আপনার যে নিবেশগুলো রয়েছে সেগুলো কীরকম রিটার্ন দিল আপনাকে। সেই অনুযায়ী ভালো মিউচুয়াল ফান্ডে কিংবা যেটা সেই সময় ভালো দিচ্ছে সেটাতে সুইচ করতে হবে। অনেকে এই সুইচগুলো করে না, অনেকে ভাবে যে দিতেই থাকবে। কিন্তু যদি আপনি মিউচুয়াল ফান্ডের হিস্ট্রি উঠিয়ে দেখেন, মিউচুয়াল ফান্ড যখন নতুন নতুন তৈরি হয় কিংবা তার একটা পিক ইয়ার আসে, ঠিক আছে, যখন খুব ট্রেন্ডে থাকে সেই সময়ও কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়, তারপরে সেই রেজাল্টগুলো কমে যায়। সেই জন্য মিউচুয়াল ফান্ডের ভেতরেও অ্যানালিসিস করে ফান্ডকে শিফট করারও প্রয়োজন রয়েছে। এই জিনিসটা অনেকেই মিস করে, এবং লং টার্মে একটা বাজে ফান্ডে থাকার জন্য, বাজে ফান্ড ইন দ্য সেন্স সে রিটার্ন দিতে পারছে না, আদারওয়াইজ বাজে কিছুই নয়। যদি রিটার্ন ভালো দেয় তবে সে ভালো, সেখানে যদি না যাওয়া যায় তাহলে কিন্তু রিটার্ন পাওয়া যায় না। মার্কেট কখনো কখনো একটু কম রিটার্ন দেয়, এবং সেই সময় আমাদের উচিত যে হ্যাঁ সেই কম রিটার্নটাকে কম্পেনসেট করবো আমরা কোন দিক দিয়ে, আমরা একটা ভালো মিউচুয়াল ফান্ডে এন্ট্রি নিয়ে। যদি আমরা ভালো মিউচুয়াল ফান্ডে এন্ট্রি নিয়ে 3-4% বেশি পাই, তাহলে আমাদের সেই কম রিটার্নের যে লসটা সেটা কিন্তু কম্পেনসেট হয়ে যায়। নেক্সট, এই ভুলটা তো আমি বলছি 99% লোক করে। 99% আপনারা এসআইপি চালাচ্ছেন, খুব ভালো কথা। প্রত্যেক বছর স্যালারির কিছু না কিছু অংশ আপনাদের বাড়ে, বিজনেসম্যানদেরও বিজনেস বাড়ে, এসআইপিটা বাড়ে না। এই ভুলটা কিন্তু আপনারা করছেন, এবং এই ভুলটা এই জন্যই হয়, হিউম্যান সাইকোলজি এক্সপেন্সকে বেশির দিকে নিয়ে যায়। অনেকে ভাবে জীবন একটাই, খুব ভালো করে বাঁচবো, অবশ্যই, কিন্তু সেভিংসটাও করতে হবে। সেই জন্য স্টেপ আপ এসআইপির অনেকেই অপশান চুজ করে না। স্টেপ আপ এসআইপি আপনাকে করতে হবে। স্টেপ আপ এসআইপির উপর ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে রেখেছি, সেখানে গিয়ে দেখতে পারবেন। আমি সেখানে এটাও বলে রেখেছি যে কত % স্টেপ আপ করা উচিত আর কত % করা উচিত না। সেই জন্য স্টেপ আপ আপনাকে করতে হবে। কখনো কখনো এটাও হতে পারে যে আপনার স্যালারিটা দুম করে বেড়ে গেছে, ঠিক আছে, সেখানে কিন্তু আপনার এসআইপিটাও যাতে দুম করে একটু বেড়ে যায়, অ্যাটলিস্ট কিছুটা তো যাতে বেড়ে যায়। যদি আপনি সেম 1000 টাকার এসআইপি চালিয়ে যাচ্ছেন, হবে না। আপনার ইনকাম যেরকম বাড়বে সেই হিসাবে আপনি করবেন। হ্যাঁ, কারো হতে পারে যে সেই সময় সে আনএমপ্লয়েড হয়ে গেল, তাহলে পজ করে দেবেন, কোনো অসুবিধা নেই, কারণ সেটা আপনার লাইফ কন্ডিশন, সেটাকে আপনাকে মাথায় রেখে চলতে হবে। খারাপ কন্ডিশনে যেরকম পজ হবে এসআইপি, ভালো কন্ডিশনে কিন্তু সেই এসআইপি অ্যামাউন্ট বাড়বে। আদারওয়াইজ কিন্তু আপনার যে প্রাপ্ত ইচ্ছা সেটা কিন্তু পূর্ণ হবে না। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে আমরা অলওয়েজ ফিউচারে যে টাকা রিটার্ন পাবো সেটাকে আমরা একটা স্ট্রেট লাইনে ভাবি যে আমার টাকা কন্টিনিউ বাড়বে। ফিউচার ক্র্যাশকে আমরা কনসিডারই করি না। আমরা পাস্টে অনেক ক্র্যাশ দেখেছি এবং আমরা ভেবে নেই যে আর ফিউচারে হয়তো ক্র্যাশ আসবে না, টাকাটা প্রত্যেক বছর সেম বাড়বে। কিন্তু না, পাস্টে যে ক্র্যাশ এসছে তার একটা অ্যানালিসিস রয়েছে, সেটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো, সেটা একবার দেখুন। 2008-এ একটা ক্র্যাশ এসেছিল, রিসেশনের মতন এসেছিল। সেখানে যদি আপনি এই 24 বছরের ডেটা অনুযায়ী দেখেন, তাহলে 10,000 টাকা এসআইপি চললে আপনি 2008 অবধি টোটাল ইনভেস্ট করছেন 8,40,000 টাকা,
আপনার টোটাল পিক ভ্যালু মানে ক্র্যাশের আগের মুহূর্তে আপনার টোটাল কর্পাস তৈরি হয়ে গেল 24.5 লক্ষ টাকা। এবার কথা হচ্ছে 24.5 লক্ষ টাকা সে সময় আপনি বিক্রি করেননি, কারণ ক্র্যাশ আসেনি। ক্র্যাশে আপনার লস হলো, মানে টেম্পোরারি লস হয়ে যে টাকাটা দাঁড়ালো সেটা হচ্ছে 11,80,000 টাকা। তার মানে প্রায় 12,70,000 টাকা আপনার এখানে লস। এই মুহূর্তে আপনি কি করতেন? আপনি প্যানিক করতেন, কোথাও না কোথাও আপনি বিক্রি করতেন। কিন্তু এই সব মুহূর্তে কিন্তু আপনাকে টিকে থাকতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। এই সব মুহূর্তে যদি আপনি টিকে না থাকেন তাহলে কিন্তু মুশকিল। নেক্সট আরেকটা সিনারিও আছে, সেটা আপনাদের দেখিয়ে দিই। 2011-তে মার্কেটে আবার যখন ক্র্যাশ আসে, তখন 2008 থেকে কেউ যদি 10,000 টাকা এসআইপি করতো তাহলে 3,60,000 টাকা জমতো। সেখানে তার তৈরি হতো কত? 4,60,000 টাকা পিক ভ্যালু আসতো, এবং ক্র্যাশে সেটা আবার তার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের কাছাকাছি চলে যেত, প্রায় টেম্পোরারি লস হতো 1,10,000 টাকা। এখানেও প্যানিক সেল করলে এই টাকাটা কিন্তু চলে যাবে, ঠিক আছে? কারণ যেই মুহূর্তে আপনি জিনিসটাকে বিক্রি করে দিচ্ছেন সেটা একদম রিয়েলাইজড হয়ে যায় এবং আপনার লস হয়ে যায়। কিন্তু এইসব ইনসিডেন্টগুলোকে আপনাকে কন্টিনিউ করতে হবে এসআইপি। নেক্সট একটা বড় ক্র্যাশ এসেছিল প্যান্ডেমিকের সময় 2020-তে। 2011 পর থেকে কেউ যদি 10,000 টাকা এসআইপি করতো তাহলে সে বানাতো 10,80,000 টাকা, এবং তার পিক ভ্যালু ক্র্যাশের আগের মুহূর্তে তার ভ্যালু হতো 25,20,000 টাকা, এবং ক্র্যাশে তার 6.5 লক্ষ টাকা লস হতো, এবং তার ভ্যালু চলে আসতো 18,70,000। এই সব জায়গায় যদি প্যানিক সেল হয়ে যায় তাহলে কিন্তু এটা রিকভার হবে না, কারণ মার্কেট রিকভার করে নেয়। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, লং টার্মে মার্কেট রিকভার করে নেয়। কিন্তু আপনি যদি এইখানেই মিস করে দেন ব্যাপারটা, তাহলে কিন্তু আপনার টাকার কম্পাউন্ডিং সব শেষ। এতদিন ধরে যে টাকার কম্পাউন্ডিং এসেছিলো সেগুলো কিন্তু এত মুহূর্তের ভেতরে বেরিয়ে যাচ্ছে। এই জিনিসটা মাথায় নিয়ে নিন, এবং এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট, আমরা যে এসআইপি স্টার্ট করি, আমরা কোনো গোল ছাড়াই এসআইপি স্টার্ট করি। এটা একটা বড় ভুল। আপনার গোল হওয়া উচিত লাইফে, আপনার বাচ্চার পড়াশোনা হতে পারে, আপনার মেয়ের বিয়ে হতে পারে, আপনার রিটায়ারমেন্ট লাইফ হতে পারে, আপনার গাড়ি হতে পারে, আপনার বাড়ি হতে পারে। সেই গোলগুলোকে ভালো করে বুঝে সেই টাকাকে টার্গেট করে আপনার এসআইপি স্টার্ট করা উচিত। সাপোজ যদি আমরা গাড়ির উদাহরণ নিই, 10 লক্ষ টাকা এখন একটা গাড়ির যদি দাম হয়, তার জন্য আপনি এসআইপি স্টার্ট করবেন। আপনি কিভাবে স্টার্ট করবেন? আপনি কত দিনে কিনবেন? সাপোজ আপনি 7 বছর পরে কিনবেন। তো অনলাইনে প্রচুর ক্যালকুলেটর রয়েছে, আমি একটি ক্যালকুলেটর থেকে আপনাদেরকে এক্সাম্পলটা দেখাই। বন্ধুরা, সাপোজ আপনারা একটা গাড়ি কিনবেন যার দাম হচ্ছে 10 লক্ষ টাকা। খুব একটা বেশি দামের গাড়ি না, কিন্তু তবুও একটা মিডল ক্লাস ফ্যামিলি 10 লক্ষ টাকা গাড়ি কিনতে পারে। তো আপনার টার্গেট অ্যামাউন্ট হচ্ছে 10 লক্ষ টাকা। আপনি এখানে 10 লক্ষ টাকা এন্টার করলেন, ঠিক আছে? এবার আপনার এক্সিস্টিং কোনো ইনভেস্টমেন্ট নেই। এবার আপনি এটাকে তৈরি করতে যাচ্ছেন 8 বছরে। সাপোজ রিটার্ন আপনি ধরে নিলেন 14%, মার্কেট 14% রিটার্ন দিয়েছে লাস্ট 24 বছরে। এবার তাহলে আপনার মাসে এসআইপি করতে হবে 5,639 টাকার। যদি 5,639 টাকার এসআইপি করেন আর 8 বছর কন্টিনিউ করেন, তাহলে আপনার 10 লক্ষ টাকা তৈরি হয়ে যাবে। তাহলে আপনি গাড়ি কিনতে পারবেন না? আপনি গাড়ি কিনতে পারবেন না, কারণ 8 বছর পরে না, আপনি গাড়ি কিনতে পারবেন না, কারণ 8 বছর পরে আপনার গাড়ির ভ্যালু আর 10 লক্ষ টাকা থাকবে না, ওটাও তো বাড়বে। এটাকে বলা হয় ইনফ্লেশন, কারণ দাম বাড়তেই থাকে। তো সেটাকে আমরা ক্যালকুলেট করি না, এটা একটা মস্ত বড় ভুল। সেই জন্যই বলছিলাম যে আপনার যত টাকা আপনি তৈরি করবেন সেটা আপনার কাজে লাগবে না, কারণ আপনি যেই প্ল্যান করে রেখেছেন যে 1 কোটি টাকা আমি তৈরি করবো, তো সেই মুহূর্তে ওই 1 কোটি টাকার ভ্যালু মানে হারিয়ে ফেলবে, অনেকটাই কমে আসবে। আপনাকে পারচেস পাওয়ারের দিকে ধ্যান দিতে হবে। তাহলে যদি আমরা 10 লক্ষ টাকা নেই এখানে, তার যদি আমরা অ্যানুয়াল ইনফ্লেশন 6% ধরে নিই, এবং 8 বছর যদি এখানে আমরা ধরে নিই, তাহলে আমাকে ফিউচারে প্রয়োজন প্রায় 16 লক্ষ টাকা প্রয়োজন আপনার গাড়ি কিনতে। তাহলে এখানে আবার চলে আসি, এসআইপি আমরা এখানে যেটা সেট করব সেটা হচ্ছে 16 লক্ষ টাকার জন্য। তাহলে আপনাকে এসআইপি তৈরি করতে হবে 9,022 টাকার। এটা হলো অ্যাকচুয়াল ক্যালকুলেশন। তারপরেও আপনাকে 5% এক্সট্রা রাখতে হবে বিভিন্ন কারণে। কেন? আপনি টাকার ভেতরে আপনি ধরুন দাম একটু উপর নিচ হতে পারে, রিটার্ন একটু উপর নিচ হতে হবে, তবেই গিয়ে সেটা অ্যাকচুয়ালি আপনি পাবেন। নেক্সট যে জিনিসটা বলবো, এই যে ক্যালকুলেশনটা দেখলেন যেখানে আপনি ইনফ্লেশন অ্যাডজাস্ট করে এসআইপিকে সেট করলেন ফিউচার রিটার্ন পাওয়ার জন্য, এই ক্যালকুলেশনটাও ভুল। কারণ আপনি ফিউচারে 12.5% যে ট্যাক্স দেবেন ওটা তো ধরেননি, তার মানে ট্যাক্সকেও আপনাকে ইনক্লুড করতে হবে। 12.5% ওখান থেকে কেটে যাবে। তাহলে আপনার 16 লক্ষ টাকার যখন আপনি তৈরি করবেন,
তাহলে 16 লক্ষ টাকার থেকে আপনাকে বেশি তৈরি করতে হবে, মোটামুটি 18 লক্ষ টাকা তৈরি করতে হবে। তাহলে এই দুটো জিনিস অ্যাডজাস্ট করার পরে যে আপনি টাকাটা পাবেন সেটা দিয়ে আপনার কাজটা কমপ্লিট হবে। এই জিনিসগুলো যদি আপনি মাথায় রেখে এসআইপি করেন যে কোনো টার্গেটের জন্য, আপনার রিটায়ারমেন্ট লাইফ, মেয়ের বিয়ে, ছেলের পড়াশোনা, মেয়ের পড়াশোনা, মেয়ে ডাক্তার হবে, উকিল হবে, হাইলি এক্সপেন্সিভ এডুকেশনে যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে এইভাবেই ইনফ্লেশন অ্যাডজাস্ট এবং ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট করেই ক্যালকুলেট করে এসআইপি করবেন, তবেই আপনার স্বপ্ন পূরণ হবে। বন্ধুরা, আমাকে কমেন্টসে অবশ্যই বলবেন এই জিনিসগুলো কি আপনারা কনসিডার করেছেন, না এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। আর যদি এই জিনিসগুলো আপনারা কনসিডার করে থাকেন তাহলে কোন কোন ফান্ডে আপনারা নিবেশ করছেন সেটাও কমেন্টে একবার ছেড়ে যাবেন। আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।